Their navy's gone, their air force is gone. The regime that has waged war against America and Israel and the people of Iran مجبور به پرداخت حقوق ملت ایران کنیم و روشن بگویم যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত যতই তীব্র হচ্ছে ততই সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যুদ্ধে মুসলিম বিশ্বের বড় অংশ ইরানের পাশে দাঁড়াচ্ছে না কেন? ইরান নিজেকে দীর্ঘদিন ধরেই মুসলিম বিশ্বের প্রতিরোধের অন্যতম প্রধান শক্তি হিসেবে তুলে ধরেছে, বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান এবং ফিলিস্তিন ইস্যুতে কঠোর বক্তব্যের কারণে তেহরান মুসলিম বিশ্বের একটি অংশের কাছে গুরুত্বপূর্ণ সমর্থন পেয়েছে। কিন্তু যুদ্ধ যখন বাস্তবে রূপ নিয়েছে তখন পরিস্থিতি একেবারেই ভিন্ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে ইরান একদিকে পাল্টা হামলা চালাচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করেছে। আর এখানেই তৈরি হয়েছে বড় একটি কূটনৈতিক সমস্যা। কারণ মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। তাদের ভূখণ্ডে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি ও সেনা উপস্থিতি। ফলে ইরানের হামলা শুধু ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা আঘাত হিসেবে দেখা হচ্ছে না, বরং অনেক আরব দেশের নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, মুসলিম বিশ্বের দেশগুলো কি ইরানকে একেবারেই সমর্থন করে না? বিষয়টা এতটা সরল নয়। মুসলিম বিশ্ব কোনো একক রাজনৈতিক শক্তি নয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন কিংবা জর্ডান, প্রতিটি দেশেই রয়েছে আলাদা নিরাপত্তা, অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ। আর ইরানের সঙ্গে সব দেশের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ ছিল না। এর পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা। ইরান একটি অ-আরব এবং প্রধানত শিয়া মুসলিম দেশ। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিম দেশ আরব এবং তাদের জনগোষ্ঠীর বড় অংশ সুন্নি। যদিও বর্তমান সংঘাতকে শুধুমাত্র সুন্নি শিয়া দ্বন্দ্ব দিয়ে ব্যাখ্যা করা কঠিন হবে না, তবুও এই বিভাজন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে ইরান যখন ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনের মতো বিভিন্ন দেশে নিজেদের প্রভাব বিস্তার করেছে, তখন অনেক আরব রাষ্ট্র তেহরানের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়েছে। আর এখন পরিস্থিতি আরও জটিল হচ্ছে, কারণ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইরান প্রতিবেশী আরব দেশগুলোর ভূখণ্ডে হামলা চালাচ্ছে। তেহরানের দৃষ্টিতে এগুলো মূলত যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা, কিন্তু আক্রান্ত দেশগুলোর কাছে বিষয়টি ভিন্ন। আর সেই ঝুঁকি নিতে অধিকাংশ আরব দেশই এখন পর্যন্ত আগ্রহী নয়। তবে এর অর্থ এই নয় যে মুসলিম দেশগুলো ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সব কর্মকাণ্ডকে সমর্থন করছে। অনেক মুসলিম দেশই বেসামরিক মানুষের মৃত্যু, আঞ্চলিক অস্থিতিশীলতা এবং যুদ্ধের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু ইরানের পাশে দাঁড়ানো এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা, এই দুটি বিষয় এক নয়। এটাই বর্তমান মধ্যপ্রাচ্যের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা। আর ইরানের জন্য সবচেয়ে বড় সমস্যা হতে পারে অন্য একটা জায়গা। তেহরান যদি একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আরব প্রতিবেশীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তার কৌশলগত চাপ বহুগুণ বেড়ে যেতে পারে। কারণ যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে জেতা যায় না। প্রয়োজন কূটনৈতিক সমর্থন, অর্থনৈতিক সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের সহযোগিতাও। তাই আজকের প্রশ্ন শুধু ইরান কতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে, বরং আরও বড় প্রশ্ন হলো, এই দীর্ঘ যুদ্ধে ইরান শেষ পর্যন্ত কতটা আঞ্চলিক সমর্থন ধরে রাখতে পারবে। মুসলিম বিশ্বের বড় অংশ এখন সরাসরি কোনো পক্ষের যুদ্ধে নামতে চাইছে না। তাদের কাছে ধর্মীয় সহিংসতার চেয়ে নিজেদের নিরাপত্তা, অর্থনীতি এবং রাষ্ট্রীয় স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। আর মধ্যপ্রাচ্যের এই বাস্তবতায় দেখিয়ে দিচ্ছে, একটি অভিন্ন ধর্ম থাকলেই রাজনৈতিকভাবে অভিন্ন মুসলিম বিশ্ব তৈরি হয় না। শেষ পর্যন্ত যুদ্ধের মাঠে শুধু সামরিক শক্তি নয়, কূটনীতি এবং আঞ্চলিক রাজনীতিও ঠিক করে দিতে পারে কে একা হয়ে যাচ্ছে আর কে পাশে থাকছে।